এই যে আয়াতুল্লাহ আলী খামেইনি, তিনি তো নিজেকে সর্বোচ্চ নেতা বলছেন, কিন্তু তিনিও তো ধর্ম ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। তিনি তো বলছেন যে তিনি ধর্মের সব থেকে ওপরে, তিনি যেটা বলছেন সেটাই শেষ কথা। তাহলে তো মিডল ইস্টে এই যে দেশগুলো, ইরানের পাশাপাশি সিরিয়া বা লেবানন বা যে জায়গাগুলো, তাহলে তো সেগুলো একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। অন্তত ইরানের হাত ধরে তো তাহলে গোটা বিশ্ব একটা বড় বিপদের সামনে দাঁড়িয়ে গেল। এখন যে রাষ্ট্রে যারা যেরকম ভাবছে সে রাষ্ট্রের নাগরিক ভাববে। যেহেতু আমরা ডিসকাস করছি, অ্যানালাইজ করছি, খামেনির এই দীর্ঘ যখন থেকে শাহ ডাইনেস্টি পালিয়ে গেছে, মারা হয়েছে, এখন আমরা জানি রেজা পেহ্লাভি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, এরা তো এটা ইরানকে তো বলে ইসলামিক রিপাবলিক অফ ইরান। তো ইসলামীকরণ হয়েছে ইরানে, সেখানে তালিবানাইজেশনের মতন গণতন্ত্রকে গলা টিপে শেষ করেছে। আমরা জানি যে ইরানের সাধারণ নাগরিকরা, আমরা যেরকম কথা বলছি আজকে ক্যামেরার সামনে, ইন্দিরা আপনি যেরকম বলছেন, এবং বাকি যারা সমস্ত গণমাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যে গণতন্ত্রের অধিকার আছে, যে রাইটস আছে, সেই রাইট খর্ব করেছে এই ইরান। এবং যেসব দেশ আছে, তবু আজকে সিরিয়া প্রায় ধ্বংসের দিকে, মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রোল করছে, নিজের একজনকে বসিয়ে দিয়েছে। একইভাবে সে ইরানেও চাইছিল যে এই ইসলামীকরণটা যেন বন্ধ করা হোক। ইরাকে সেটা ওরা মোর সাকসেসফুল, মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু যেখানে তাদের নিজের নাগরিক যতদিন না গর্জে উঠে, যেমন আরব স্প্রিং হয়েছিল, নিজেদের লোককে গর্জে উঠতে হবে, নিজেদের লোককে এটা শেষ করতে হবে। আমরা টার্কিকে জানি, এক সময় টার্কি মোস্ট মডার্ন একটা দেশ ছিল, মোস্ট মডার্ন কান্ট্রি, মানে বিশ্বের সবচেয়ে মডার্ন কান্ট্রি যদি হয় সে ইরানও বলুন, টার্কিও বলুন। কিন্তু আমরা দেখেছি টার্কি যখন এরদোগান এলো, সেখানেও ইসলামাইজেশন হয়েছে, সেখানেও একটা তালিবানাইজেশন, যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা, সেটা হয়েছে। ইরানেও আমরা সেই একইভাবে দেখি। আফগানিস্তান আমাদের বন্ধু দেশ হতে পারে, আমি আবার নিউট্রালি কথা বলি, সেখানেও একই ব্যাপার। সেখানে মহিলাদের কণ্ঠ রুদ্ধ, সেখানে মহিলারা ওপেনলি কিছু করতে পারবে না। একইভাবে ইরানে যদিও মহিলারা কাজ করে, সেই জায়গায় অতটা বন্ধ নেই, তালিবানাইজেশন নেই। তবে হ্যাঁ, ইসলামীকরণ নিশ্চিতভাবে টার্কিতে যেমন আছে, সেইভাবে আমরা দেখেছি ইরানে আছে, একইভাবে আফগানিস্তানেও আছে। এবং অন্যান্য যে রাষ্ট্র, আপনি শুধু যদি দুবাই ছেড়ে দেন, মিডল ইস্ট কান্ট্রি গুলো, সেখানে হয়তো অতটা নেই, তবে নিশ্চিতভাবে কাতারেও আছে, সৌদিতেও আছে। আপনি যে কাতারের কথা বললেন না কর্নেল চৌধুরী, গতকাল সন্ধ্যাবেলা কাতারের একজনের সাথে আমরা কথা বলছিলাম, তিনি বাংলাদেশি, কিন্তু কাতারে তিনি 25 বছর ধরে রয়েছেন কাজের সূত্রে। যখন অ্যাটাকটা হলো কাতারে আমেরিকান এয়ারবেসে, তখন তিনি রাস্তায় ছিলেন, খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো কাতারে রয়েছেন, প্রশাসনের সাথে কথা বলেছেন, যে আপনাদের নিরাপত্তা কোথায়, সাধারণ মানুষের কথা কি সরকার ভাবছে, উনি তখন একটা অদ্ভুতভাবে বললেন যে আমরা তো এখানে সব বিষয়ে কথা বলতে পারি না, এখানে সরকার নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। মানে আপনি যেটা বললেন একদম অক্ষরে অক্ষরে গতকাল সেই কথাটাই উনি বললেন। আপনার কথা শুনতে শুনতে মনে হলো যে কিভাবে কণ্ঠ রোধ করা হচ্ছে বারবার করে মিডল ইস্টের এই কান্ট্রিগুলোকে। এবং ইরানের পরিস্থিতির পরে হয়তো সেটা আরো এক ধাপ, দু ধাপ, তিন ধাপ এগিয়েই যাবে। একদম ইন্দিরা, ডেমোক্রেটিক রাইট। আমরা তো ঘুরেছি প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা দেশে আমরা ঘুরেছি, আমরা জানি। তো আমাদের কেউ যদি বোঝাতে চায়, সেটা আমরা আমাদের জবরদস্তি বলতে, আমরা জানি যে ওখানে যে কণ্ঠ, যে ওপেন, আমার মুক্ত আওয়াজ, সেখানে করতে পারবো না, আমার যা ইচ্ছা আমি করতে পারবো না। ওখানে লেট অফ রুলস আছে, সেই রুলের মধ্যে দিয়ে চলতে হবে। ওখানে শরিয়াত ল চলে, সেখানে অনেক, সেটা আপনি ভালো বলতে পারেন, খারাপ বলতে পারেন। মহিলাদের দিকে যদি কোনো নোংরা উক্তি অথবা নোংরা অ্যাডভান্স কেউ যদি করে, তার তীব্র পানিশমেন্ট আছে, চুরির তীব্র পানিশমেন্ট আছে। আমরা দেখেছি হাত কেটে দেয়, স্টোন টু ডেথ, এগুলো যদিও এগুলো আদিম যুগের পানিশমেন্ট, সেগুলো কিন্তু আমরা এই মিডল ইস্ট কান্ট্রিগুলো আমরা দেখতে পারি। দুবাই ছেড়ে, আবার বলছি, দুবাই ছেড়ে যে এই মধ্যপ্রাচ্যের ছোট ছোট রাষ্ট্রগুলো আছে, ওয়েস্ট এশিয়ার ছোট ছোট দেশগুলো আছে, সেখানে কিন্তু গণতন্ত্র যেভাবে আমি আপনি ঘুরে বেড়াই, আমাদের মুক্ত জীবনে আমরা মুক্ত হাওয়া যা ইচ্ছে করতে পারি, সেখানে সেট অফ রুল আছে। সেটা ইরানে কোথাও জায়গায় বেশি আছে, তুরস্কয় বেশি আছে, সৌদিতে হয়তো এক অংশ কম আছে, কুয়েতে একটু বেশি আছে, কাতারে আরো বেশি আছে। আমি যেটা বলতে চাইছি
যে ওপেন গণতন্ত্র ইসলামিক এই দেশগুলোতে নেই, যেখানে ইসলামীকরণ হয়ে গেছে এই বিশেষ করে মহিলাদের ওপর। পুরুষরা তাও একটা খোলা জীবন যাপন করতে পারে, কিন্তু মহিলারা তাদের কিন্তু অনেক অংশে তাদের এই ফ্রিডম, তাদের রাইটস খর্ব করা হয়, তারা যা ইচ্ছে তাই করতে পারে না। আপনি যেমন জীবন যাপন করেন, অথবা যে কোনো পাশ্চাত্য দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মহিলা যেমন ভাবে জীবন যাপন করে, অথবা আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো রাষ্ট্রে যে মহিলা একটা জীবন যাপন করে, এই ইসলামিক যে দেশগুলো সেখানে সেই মহিলা কিন্তু সেইভাবে জীবন যাপন করতে পারে না। সেটা ওদের ডিসাইড করতে হবে, এটা ওদের দেশ, ওদের রাষ্ট্র। ওরা যদি চায় এইভাবে জীবন চালাতে, নিশ্চিতভাবে ওরা করতে পারে। কিন্তু আমি জানি যে ওদের পুরুষতন্ত্র যেটা আছে, গলা টিপে তাদের এই কণ্ঠরোধ করে, তাদের ওপেন যে ইচ্ছে সেগুলো করতে দেয় না। আমি জানি না সেইখানকার মহিলা কত এগোতে পারবে। আমরা দেখেছি ইরানে কিছু মহিলা বোরখা খুলেছিল এবং তাদের কিভাবে তাদের উপর সেই অত্যাচারের খাড়া নেমে এসেছিল। কোথায় গেল এই 400 কেজির মতো ইউরেনিয়াম? ডোনাল্ড ট্রাম্প তিনি নেটোর বৈঠকে যোগ দেবার আগে স্পষ্টত তিনি বলে গেলেন যে তিনি যেটা করতে চেয়েছিলেন ইরানে সেটা তিনি করে দিয়েছেন। ইরানের কাছে আর এই মুহূর্তে পরমাণু বোমা বানানোর মতো কোনো ক্ষমতা নেই। কিন্তু সত্যিই কি তাই? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আরও একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করছেন, সত্যিই কি সেটা কার্যক্ষেত্রে ঘটলো? ডোনাল্ড ট্রাম্প তো যখন এই B2 বোম ফেললো, GBU-57 ফোর্দো, নাতানস এবং ইস্পাহানে, তখন ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছিলেন, বলেছিলেন যে বিশ্বের মানচিত্র থেকে এই যে নিউক্লিয়ার সাইট যেগুলো 3টে ইরানের আছে অবলিটারেট করে দিয়েছে, মানে মুছে দেওয়া হয়েছে। সত্যি কি মোছা হয়েছে? এটা একটা বড় প্রশ্ন। এই 2-3 দিনের মধ্যে, তার মধ্যে আমরা দেখেছিলাম ইরান কিরম ভাবে ক্ষেপণাস্ত্র দাগলো, আবার হামলা করলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটির গুলোর ওপর, এবং তারপরে একটা সিজ ফায়ার হলো। এই সিজ ফায়ার যখন ডিক্লেয়ার হলো, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পই করেছেন, আমরা জানতাম এটা হবে। সেই মুহূর্তে আমরা কিন্তু এটাও জানতে পারি তারই একটা অর্গানাইজেশন পেন্টাগন, যেটা ওনাদের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার, তারই একটা ডিপার্টমেন্ট, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA, তারা একটা রিপোর্ট বার করেছে যেটা আপনি আমাদের জানালেন যে ইরানের যে ইউরেনিয়াম আছে সেটা কেউ 400 কিলো বলছে, কেউ 600 কিলো বলছে, আমি এক্স্যাক্টলি জানি না। কোন নিউজ মাধ্যমে এটা 400 বলছে, CNN এ কেউ বলছে 600, রিউটার্সে কেউ বলছে এটা 400। সো যতই হোক, যে ইউরেনিয়ামের একটা বড় অংশ, সে 400 কেজি হোক 500 কেজি হোক, এইটা কিন্তু ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বম করবে, ওই জায়গাটা আঘাত করবে, ধ্বংস করবে,